আসসালামু আলাইকুম। জাতি হিসেবে আমরা কি তেলবাজে পরিণত হয়েছি? বিশেষ করে শিক্ষিত সমাজ, রাজনীতিক, গণমাধ্যম কর্মীদের মধ্যে এই তেলবাজ প্রবণতাটা অনেক বেশি হয়ে গেছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে যতগুলো কর্মকাণ্ড করেছেন, যতগুলো উদ্যোগ নিয়েছেন, যতগুলো বক্তব্য দিয়েছেন, সবগুলোই প্রশংসনীয়, নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু তিনি জনগণের মধ্যে থাকতে চান, জনগণকে নিয়েই দেশের উন্নয়ন করতে চান, জনগণকে নিয়েই কাজ করতে চান। কিন্তু তিনি কি জনগণের সঙ্গে থাকতে পারবেন? কারণ অন্তত তেলবাজরা কি তাকে জনগণের সঙ্গে থাকতে দেবে? ছোট্ট একটি ঘটনা, ওসমানী স্মৃতি মিলনায়তনে ছিল ডিসি সম্মেলনে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সচিবালয়ে ছিলেন। সচিবালয় থেকে রাস্তার অপর প্রান্তে ওসমানী স্মৃতি মিলনায়তন, তিনি পায়ে হেঁটেই সেখানে গেছেন। জনাব তারেক রহমান পায়ে হেঁটে সেখানে যাওয়ায় পথচারীদের অনেকেই তাকে সালাম দেন, তিনিও সালাম গ্রহণ করেন। নিরাপত্তার ব্যবস্থা থাকলেও জনসাধারণের চলাচলের তেমন বাধার সৃষ্টি হয়নি। এ নিয়ে ব্যাপক হইচই চলছে। প্রধানমন্ত্রী নাকি মহানুভবতা দেখিয়েছেন। একজন জনপ্রতিনিধি, জনগণের সেবক, তিনি তো জনগণের সাথে কথা বলবেন, তাকে নিয়ে কেন এই তেলবাজি? এর আগের দিন তারেক রহমান সিলেট গিয়েছিলেন, সেখানে স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘাড়ে একটি ব্যাগ নিয়ে হাঁটিয়েছেন। সে নিয়েও চামচাদের কত চামচামি। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল 9টায় অফিসে আসা শুরু করেন, এ নিয়েও অনেক চামচামি। তোষামতকারীরা এমনভাবে কথাবার্তা বলেন যে অতীতে কেউ যেন 9টার মধ্যে অফিস করেননি, অতীতে কোনো প্রধানমন্ত্রী 9টার মধ্যে অফিস করেননি। তেলবাজরা এত সক্রিয়। এই তেলবাজদের কবলে পড়েছিলেন শেখ হাসিনা। তারা বলেছিলেন শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশে গণতন্ত্র ফিরত না। গণতন্ত্রের মানুষকন্যা শেখ হাসিনা, শেখ হাসিনা এই বাংলাদেশে গণতন্ত্র এনেছিলেন। তারা শেখ মুজিবের গুণকীর্তন গিয়ে এমন অবস্থা করেছিলেন যে শেখ মুজিবকে নবী রাসূলের পর্যায়ে পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। কিন্তু শেখ মুজিব আজ কোথায়? শেখ হাসিনা আজ কোথায়? 1982 সালের কথাই ধরেন, নির্বাচিত বিএনপিকে ক্ষমতাচ্যুত করে এইচ.এম. এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলেন। এরশাদের বিচার হওয়াই কথা ছিল। তিনি তখন দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে নিজেই সেরা দুর্নীতিবাজে পরিণত হলেন। প্রথম দিকে এরশাদ তথাকথিত কুৎসিত সাধনের বেশ ধরলেন। তিনি সাইকেলে চড়ে অফিস করতেন। আর এরশাদে সাইকেলে চড়ে অফিস করে নিয়ে তার চামচারা এমন প্রচারণা করলো যে এরশাদ একমাত্র ব্যক্তি যিনি হজরত ওমরের ভূমিকা পালন করতেছেন। তিনি কোনো খরচ করেন না, কিন্তু তার চারপাশে যে নিরাপত্তা বাহিনীর পেছনে খরচ, সে খবর কেউ রাখে না। নিরাপত্তা বাহিনীর পেছনে যে কত অর্থ ব্যয় হয়েছে সে হিসাব আর কেউ করে না। এরশাদ প্রতি শুক্রবার রাজধানী ঢাকার বিভিন্ন মসজিদে যেতেন, জুমার নামাজ আদায় করতেন। তিনি মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দিতেন, বলতেন গতকাল রাতেই আমি স্বপ্ন দেখেছি এই মসজিদে নামাজ পড়ার জন্য, সে কারণেই আমি এই মসজিদে নামাজ পড়তে এসেছি। অথচ বাস্তবতা হচ্ছে এরশাদ ওই মসজিদে নামাজ পড়বেন তার 3 দিন আগ থেকেই ওই এলাকায় নিরাপত্তা রক্ষী গোয়েন্দা সংস্থার লোকজন রেগি করছেন, নানাভাবে নিরাপত্তা দিয়েছেন। অথচ এরশাদের চামচা নানাভাবে এরশাদকে তোয়াজ করতেন। তারা এরশাদ সত্যি স্বপ্ন দেখছেন সেটা প্রচার করে বাহবা নিতেন। 1907 সালের কথাই ধরেন, 1907 সালে ভারত মার্কিন এজেন্ডা 111 ঘটিয়ে ফখরুদ্দিন মঈনুদ্দিন ক্ষমতা দখল করলেন। ওই সময় মইনুল আহমেদ ঘোষণা দিলেন বেশি করে আলু খাও, ভাতের ওপর চাপ কমাও। প্রশ্নে এমন পর্যায়ে গেল যে মইনুল আহমেদ যেন জাতির ধর্তাকর্তা, তার জন্ম না হলে যেন দেশেই চলতো না। মইনুল আহমেদের পরিবারের সদস্যরা বেশি করে আলু খেয়েছিল কিনা আমরা জানি না, সেটা খাওয়ার কথাও নয়। কিন্তু মইনুল আহমেদের এই ঘোষণার পর 6 টাকা কেজি দরের আলু 12 টাকা লেগে যায়। সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। কিন্তু তার চামচারা মইনুল আহমেদকে এমন উচ্চতায় উঠাইলেন যে তিনি যেন দেশের ত্রাণকর্তা। তিনি আলু খাওয়ার কথা বলেছেন, তিনি এত কুৎসতা সাধন করতেছেন, দেশের উন্নয়নে জোয়ারে ভাসিয়ে দিচ্ছেন। কুৎসতা সাধনের মহারানী বলা হতো শেখ হাসিনাকে। কোনো পণ্যের দাম বাড়লেই তিনি পণ্য না খাওয়ার পরামর্শ দিতেন। তার নামের সঙ্গে পেঁয়াজ ছাড়াই পেঁয়াজু, বেগুনের বদলে কুমড়ো বেগুনি, কাঁচামরিচ সেদ্ধ করে ফ্রিজে রেখে খাওয়া, সয়াবিনতে ছালাই রান্না চমৎকার হয়, নানা কথা চালু আছে। এসব নিয়ে তার তেলবাজরা আহা আহা করতেন। আমাদের নেত্রী তেল ছাড়াই রান্না করেন, কত চমৎকার, বেশ বেশ। তার নেতা নেত্রীরা চামচারা যেমন করতেন, এক শ্রেণীর গণমাধ্যমের কর্মীরাও সেটা ব্যাপক ফলাও করে প্রচার করে বাহবা নিতেন। তেলবাজদের এখন অনেকেই কারাগারে, কিন্তু শেখ হাসিনাকে যে তেলবাজি করতেন যে আমলারা,
সে আমলারা এখনও প্রশাসনে রয়ে গেছেন, সে আমলারা এখন তারেক রহমানকেই তেলবাজি করতেছেন। 2024 সালের জুলাই অভ্যুত্থানের পর ফ্রান্স থেকে দেশে ফিরে এসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি উড়ে এসে জোরে বসার মতন প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অথবা উচ্চতা সাধনার ঘোষণা দিলেন। প্রথম তার অফিসে ক্যাবিনেট মিটিংয়ে উপদেষ্টাদের জন্য 1 গ্লাস করে পানির ব্যবস্থা করতেন। তার চামচারা প্রচার করলেন ডক্টর ইউনূস কুচ্ছুতা সাধন করছেন। উনি সাধারণ সাদাসিধে পোশাক পরেন, গ্রামীণে কম দামি একটা জামা পরে বেড়ান, যার কারণে উনি দেশের কুচ্ছুতা সাধন করছেন। উপদেষ্টারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেলে তাদেরকে রং চা 2টা বিস্কুট দেওয়া হতো। পত্রিকা সম্পাদক থেকে শুরু করে বিদেশি মেহমান যারাই যেতেন ওই রং চা 2টো বিস্কুটই দেওয়া হতো। ডক্টর ইউনূসের এই সাদাসিধে জীবন নিয়ে চামচারা এমন প্রচার করলেন যে ডক্টর ইউনূস মহামানবে পরিণত হলেন। পরে দেখা গেল কি, জাতীয় ঐক্যমত্য কমিশনের আলী রিয়াজরা যখন 33টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করলেন, সংস্কারের বিভিন্ন ইস্যু নিয়ে কথাবার্তা বললেন মাসের পর মাস, সে সময় দেখা গেল রাজকীয় খাবারের আয়োজন, দিনভর রাজনীতিকদের রাজকীয় খাবার খাওয়ানো হতো। ডক্টর আলী রিয়াজ গংরা নিজেরাও খেতেন, অথচ প্রচার করা হতো ডক্টর ইউনূস কুচ্ছুতা সাধন করতেন। এই তেলবাজরাই অতীতে প্রধানমন্ত্রী মন্ত্রীদের সর্বনাশ করেছেন। তারা জনগণ থেকে প্রধানমন্ত্রীকে বিচ্ছিন্ন করেছেন। শেখ হাসিনাকে এই তেলবাজারাই জনগণ থেকে বিচ্ছিন্ন করেছিলেন, যার কারণে শেখ হাসিনা ধরেই নিয়েছিলেন তাকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না। পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার এবং আওয়ামী লীগের পান্ডা গুন্ডা, ছাত্রলীগ, যুবলীগ নির্দেশ দিলেন আন্দোলনকারীদেরকে যেখানে যেভাবে পাও গুলি করে হত্যা করো। এবং ঢাকার রাজপথে মোড়ে মোড়ে ছাত্রলীগ, যুবলীগ অস্ত্র হাতে মহড়া দিত পুলিশের সামনেই। কিন্তু শেখ হাসিনার রক্ষা হয়নি। তেলবাজারা বলতেন শেখ হাসিনাকে আপনি আরও কঠোর হন, আরও কঠোর হন, আরও মানুষ মারেন, কোনো সমস্যা নাই, কেউ আপনাকে ক্ষমতাচ্যুত করতে পারবেন না। এভাবেই শেখ হাসিনাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করেছিল চামচারা। সেই চামচারা এখনও কিন্তু প্রশাসনে আছে, তারা রং বদল করেছে। গণমাধ্যমের যারা শেখ হাসিনাকে চামচামি করছে, শেখ হাসিনার গণভবনে গিয়ে দিনের পর দিন চামচামি করেছে। শেখ হাসিনার সংবাদ সম্মেলনে সামনের সারিতে কোনো রিপোর্টারকে দেখা যায়নি, দেখা গেছে পত্রিকার সম্পাদকদের, সিনিয়র সাংবাদিকদের। তারা কোনো প্রশ্ন করেননি, কারণ তারা শুধু শেখ হাসিনাকে তোয়াজই করে গেছেন। এবং তাদের তোয়াজ এমন পর্যায়ে গিয়েছিল যে শেখ হাসিনা নিজেই বলতে বাধ্য হয়েছিলেন আর তোয়াজ করিয়েন না, আর তেল দিয়েন না। শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন তাকে তেল দেওয়ার জন্য, তাকে খুশি করার জন্যই এই তোয়াজ কাজ যারা এটা করছে। শেখ হাসিনাকে যারা তোয়াজ করছেন তাদের একটা বড় অংশ আজ তারেক রহমানকে তোয়াজ করছেন। 2008 সালে যারা তারেক রহমানের বিচারের দাবিতে দিনের পর দিন কভার স্টোরি করছেন, পত্রিকায় সম্পাদকীয় লিখেছেন, উপসম্পাদকীয় লিখেছেন, মন্তব্য প্রতিবেদন লিখেছেন, তারেক রহমানের বিচার চাই, তারেক রহমান চোর, তারেক রহমানের বিচার করতে হবে, নানা কথাই বলে পত্রপত্রিকায় লেখালেখি করেছেন, সম্পাদকীয় লিখেছেন এবং টেলিভিশনে টক শোতে বোমা ফাটিয়েছেন। তাদের অনেকেই এখন ভোল পাল্টেছেন, গিরগিটের মতো রং বদল করে এখন তারেক বন্দনায় মেতে উঠেছেন। এমনও দেখা গেছে শেখ মুজিবকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে, শেখ রাসেলকে নিয়ে যারা বই লিখেছেন, বিশাল বিশাল বই, বিশাল বিশাল অনুষ্ঠান করেছেন, সেই গণমাধ্যম কর্মী তারেক রহমান এবং তারেক রহমানের মেয়েকে নিয়ে লেখালেখি করছেন। শেখ হাসিনা জনগণ থেকে দূরে ছিলেন, কিন্তু শেখ হাসিনা যে উন্নয়ন করছেন সেই উন্নয়নে জনগণের কোনো সম্পৃক্ত না থাকায় শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনবান্ধব, তিনি মানুষের সাথে মিশেন, মানুষের সাথে কথা বলেন এবং তার যে ভীষণ মিশন এটা দেশের জন্যই মঙ্গলজনক। দুর্ভাগ্যজনক তারেক রহমান তোয়াজবাজদের কবলে পড়লেন কেন সেটা প্রশ্ন। তেলবাজ ধান্দাবাজরা সবসময় নিজেদের ধান্দার জন্য প্রধানমন্ত্রীকে ভুল বোঝাবেন, জনগণ থেকে দূরে রাখার চেষ্টা করবেন। সেটা নেতাদেরকে বুঝতে হবে, যে নেতা যত দ্রুত বুঝবে তত জাতির মঙ্গল।